তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 দেখেন যখন আপনার চারপাশে অনেক হানাহানির খবর পাবেন খুনাখুনির খবর পাবেন দেখবেন বাবা ছেলেকে মেরে ফেলেছে ছেলে বাবাকে মেরে ফেলেছে তারপর দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকাকে মেরে ফেলেছে কখনো কি শুনবেন একজন শিল্পী কখনো একজন মানুষকে মেরেছে একজন মানুষের গায়ে হাত তুলেছে বা খুন করেছে কখনো পত্রিকায় টেলিভিশনের খবরে কখনো দেখেছেন? না না না, শিল্পীরা কেন এই কাজ করবে? আমার বড় ভাই বিভ্রান্ত হতে পারে। আমরা তো জানি আমাদের শত্রু কে, আমরা তো ডিক্লেয়ার যে চৌধুরীর পরিবার থেকে শত্রুতামি করতেছে বা মডেল দিয়ে করাচ্ছে, এটা তো আমরা ডিক্লেয়ার হয়েছে। আপনারা কোনো চিন্তা করেন, শত্রু খুব শীঘ্রই ধরা পড়বে। আপনারা জাস্ট চোখ কানটা একটু খোলা রাখবেন। বস, এখানে কি আমি একটু কথা বলতে পারি আপনার পারমিশন নিয়ে? আমার এক ধরনের প্রেডিকশন হচ্ছে, যদিও এটা বলার ঠিক হবে কিনা বুঝতে পারছি না, মানে আমার চাকরি তো একটু চলে যেতে পারে, তারপর যেহেতু প্রেডিকশন হচ্ছে একটু বলতে চাচ্ছি, একটু শেয়ার করতে চাচ্ছি আর কি। এই যে মানে আমাদের এই কোম্পানিতে যে আমাদের একজন বিশিষ্ট ভদ্র মহিলা উনি জয়েন করেছেন, জি স্যার, ঠিক ধরেছেন, জি মিস হাবিবুল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যে উনি জাস্ট মানে চেয়ারে বসার পর থেকে আসলে এই নানা রকম ঝামেলা ক্রিয়েট হচ্ছে চারদিকে। এটা আমার জাস্ট একটা ধারণা আর কি, আপনাকে একটু শেয়ার করলাম। আপনি জাস্ট চোখ কানটা খোলা রাখেন, আমার বিশ্বাস আপনারা কেউ না কেউ এই কালনাগিনীটাকে ধরতে পারবে। ধরা মাত্রই চাপ দিয়ে মেরে ফেলবো, আমি কথা দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। এখন আপনারা আসতে পারেন। জি জি বস। আমি একটু অন্য কিছু নিয়ে ব্যস্ত, তো মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে, বুঝতেই তো পারতেছি। জি স্যার। বস, আমি যে এটা বললাম, প্লিজ ম্যাডামের কানে যেতে না চাই। কারো কান পর্যন্ত যাবেন, আমার কান পর্যন্ত থাকবে। জি, আপনারা তাহলে এখন আসতে পারেন। থ্যাংক ইউ। অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা আছে। জি জি, থ্যাংক ইউ। সালাম। আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব নিরালায়, পাখি রে তুমি। শোনো সাথী, ফাইনাল খেলা হয়ে যাওয়ার পর আর কখনো খেলা হয় না, ওটা এখানেই শেষ। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার জন্য হয়তো ফাইনাল খেলাটা হয়ে গেছে, কিন্তু আমার জন্য ফাইনাল খেলাটা এখনো হয়নি, সেটা আজকে হবে। আর আজ যে ফাইনাল খেলা হবে সেটা কিন্তু তুমিও জানো, যার জন্য তুমি আসছো। আমি তোমার জন্য ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, জাস্ট 5 মিনিট ওয়েট করো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। না, আমি তো ফাইনাল খেলার জন্য আসি নাই, আমি আসছি তুমি ডাকছো, সো তোমার সেই ডাকের একটা সম্মান আছে না, শ্রদ্ধা আছে, সেটা আমি জানাতে জানি। এই তো আমার অ্যারেঞ্জমেন্ট চলে আসছে। এখানে 2টা ফুল আছে আর 2টা মালা আছে। কেন 2টা করে আছে জানো? কারণ একটা ফুল তুমি আমাকে দিবে আর একটা ফুল আমি তোমাকে দেব। আবার একটা ফুলের মালা তুমি আমাকে পরিয়ে দিবে আর একটা ফুলের মালা আমি তোমাকে পরাই দেব। সুন্দর। জীবনে কিছু কিছু বিষয় একটু আনুষ্ঠানিকভাবে হইলে কিন্তু আসলেই ভালো লাগে। থ্যাংক ইউ। কিন্তু যেহেতু অ্যারেঞ্জমেন্ট করছই, ফুল আছে, একটু পাকিয়ে হলে ভালো হতো না? সেটা পাকিয়ে জায়গায় বসাই দিতে, একটু
একটা রবীন্দ্রসঙ্গীত কিংবা জীবনানন্দ দাশের কোনো কবিতা বাস্ত ওই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, কিন্তু এখানে না। কিন্তু সেই অ্যারেঞ্জমেন্ট না, ফুল ওকে ফাইন, বাট আমি তো ভাবছিলাম অন্য কিছু। তুমি যেহেতু 2 দিন সময় নিচ্ছো, সেই 2 দিনে নিশ্চয়ই তুমি আর অন্য কিছু অ্যারেঞ্জ করবো, যেমন তোমার লাল শাড়ি, আমার পাঞ্জাবি, পাগড়ি, একটা কাজি। আমি যে তোমার কাছ থেকে 2 দিন সময় নিয়েছিলাম, সেটা কিন্তু আমি এমনি এমনি নেইনি। আমি 2 দিন খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে দেখলাম যে আজকেই সেই দিন, যেই দিন আমাদের সম্পর্কের পরিণতি আমরা দুজন দিতে পারবো, কিন্তু সেটা এখানে না। আর তুমি যা যার কথা বলতেছিলা, লাল শাড়ি, পাঞ্জাবি, কাজি, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, কিন্তু আমাদের সবচেয়ে পছন্দের জায়গায়। কোথায় সেটা? তোমার মনে নেই ঠিক 11 বছর আগে কোন জায়গায় আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল? যেখান থেকে আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল, আজকেও ঠিক সেখানে আমাদের সম্পর্কের পরিণতি হবে। সাথী, আমি তো এটাই চাইছিলাম। তুমি সত্যি আমার বউ, সত্যি গ্রেট বউ। মানে আমি তোমাকে বুঝাইতে পারবো না আমি তোমাকে কতটা পছন্দ করি, কতটা ভালোবাসি, আমি তোমাকে কতটা মিস করি। প্লিজ আর তোর সূচনা চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো প্লিজ। আরে তুই ঘরে খুঁজে পেলাম না, তুই বাইরে এসে দাঁড়িয়ে আছিস কেন? না চাচা, আমি ওই ভাবছিলাম যে একটু বাইরে যাবো, পরে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ভাবলাম যে তাহলে আর না যায় আর কি, একটু দম নিতেছিলাম আর কি। বুঝতে পেরেছি। আসলে ওই যে তুই চাচির সাথে কথা বললি না, তোর চাচি আম্মার সাথে, আমি তো তোর কথাবার্তা শুনে রীতিমতন মুগ্ধ। আমি কি এমন বললাম যে চাচা আপনি মুগ্ধ হয়ে গেলেন? তুই বললি না তোর চাচি আম্মাকে যে পৃথিবীতে যা কিছু ঘটছে সবকিছুই পূর্ব নির্ধারিত। পূর্ব নির্ধারিত? দারুণ কথা, মানে আমার খুব মনে ধরেছে। চাচা, এটা তো আমার কথা না, এটা তো বড় বড় মনীষীদের কথা। বড় বড় মনীষীদের এই মহামূল্যবান কথাটা আমার কাছে বহন করেছে তো তুই এনেছিস। হ্যাঁ, চমৎকার কথা রে। কথাটা শোনার পরে আমি বুঝতে পেরেছি যে তোর ভেতরে কিছু আছে। সেটা কি বলেন, আমার ভিতরে যদি চাচা কিছু থাকতো তাইলে তো আর আজকে এরকম ঘটনার পরিস্থিতি শিকার হইতাম না আমরা। বাদ দে, যেটা ঘটেছে ওটার আর পুনরাবৃত্তির দরকার নেই। আমি যেই কথা বলার জন্য আসছি তোর কাছে, বিষয়টা হলো দেখ, আমরা তো একই বংশে। আমি তোর চাচা, তুই আমার ভাইপো। আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব থাকবে, অনেক ঝামেলা থাকবে, সেটা আমরা প্রয়োজনে আলোচনা করে মিটিয়ে ফেলবো। কিন্তু আমাদের এই ঝগড়াঝাটির কথা বাইরের মানুষকে জানিয়ে লাভ কি? তাতে আমাদের ডবল বিপদ। একটা বিপদ হচ্ছে যে আমাদের অন্তর্দ্বন্দ্বের কথা মানুষজন জেনে যাবে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে আমাদের যে একটা বংশীয় রোগ আছে, যে রেগে গেলে এক পর্যায়ে আমরা ভাষা হারিয়ে ফেলি। ভাষা হারিয়ে আমরা মানে একটা অপার্থিব শব্দ করে ঝগড়া চালিয়ে যাই, এই করি। এটা তো মানুষ জেনে যাবে, আর একবার যদি এটা জেনে যায় তাহলে তো সর্বনাশ। আমরা তো কেউ আর প্রকাশ্যে বেরোতে পারবো না। আমাদের দেখলে ডানে বামে পেছন থেকে আড়াল থেকে এই করে এই মানুষজন উপহাস করবে। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। অতএব আমাদের এই অন্তর্দ্বন্দ্বের কথা কখনো প্রকাশ করা যাবে না। প্রয়োজনে আমরা ঘরে বসে আলোচনা করে সেটা মিটিয়ে ফেলবো। হ্যাঁ, তাহলে আমাদের রাগের কথা মানুষ জানতে পারবে না, আর আমাদের ওই এই আওয়াজটাও মানুষ শুনতে পারবে না। সেটাই চাচা, আপনি ঠিক বলছেন, কারণ এটা তো আমাদের একটা নিজেদের দুর্বলতাও। আমাদের বিষয় অন্য মানুষ জেনে ফেললো, আমরা রেগে গেলে, আমরা আমরা ইমোশনাল হয়ে গেলে আমরা করি। এটা খারাপ। ঠিক আছে, ঘুমাবি না তুই? না, ওই যে চলেন তো হেঁটে আসি। না, আমি শুয়ে বলবো। হ্যাঁ, বেশি রাত করিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
ডিজেল, জি স্যার। তোমার সঙ্গে তো সারা রাত আমাদের পরিবারের ইতিহাস সবই তো বললাম। জি স্যার। তুই তো জানোই তিলে খাজা আমাদের বাপ দাদা 14 বর্ষের ব্যবসা। এই শুনলাম আগামীকালকে হাট, তো রাতেই বললাম চলো। এই যে হাট, এই হাটে একসময় আমি কিন্তু তিলে খাজা বিক্রি করতাম। আচ্ছা স্যার, হাটে কি আপনি একলাই তিলের খাজা বেচতে যাইতেন নাকি সাথে আপনার আব্বাও যেত? কি যে বললা, আমার আব্বা থাকতো। আমার আব্বা যে কি সুন্দর করে তিলে খাজা বিক্রি করতো, শুনলে তুমি অবাক হয়ে যাবা। আব্বা যখন মাথায় নিয়ে বলতো তিলে খাজা, আহা কি যে সুর, সে কথা কোনোদিন আমি বলতে পারবো না। স্যার একটা কথা বলি স্যার। বলো। বলছি কি স্যার, ছোটবেলায় আমরা তো খুব গরিব ছিলাম, তখন ওই যে তিলের খাজা এলারা এসে ডাক দিত তিলে খাজা, কিন্তু স্যার গরিব থাকার কারণে কিনা খাইতে পারতাম না স্যার। তাই আজকে আপনি যে আমার হাটে নিয়ে দিতেছেন, আপনি ইচ্ছা মতো তিলের খাজা কিনা খাবো স্যার, আমার খুব শখ স্যার। আরে খাওয়া মানে অবশ্যই খাবা। আমি একটা কথা বলি, এই যে প্রতিষ্ঠানটা গড়ে উঠছে, এটা তো এমনি এমনি গড়ে ওঠেনি। এই যে এর পিছনে যে শ্রম আছে, কাম আছে, এই যে তিলে খাজা দেখলে কিন্তু সব কিছু মনে পড়ে যাবে আমার। ডিজেল, এই যে আমি হাটে যাব, হাটে যে আমি দেখবো এই যে এখনকার তিলে খাজা, এই তিলে খাজাওয়ালারা কেমন আছে। না স্যার, মানে আপনি যেটা ভাবতেছেন এখনকার তিলের খাজালারা কিন্তু খুব বেশি ভালো নাই স্যার। মানে এখন তো অনেক খাবারের আইটেম বের হয়ে গেছে, মানুষ আর আগের মতো তিলের খাজা কিনে না, খায় না। তাই অবস্থা খুব করুণই স্যার। মানে এই পেশাটা আমার কাছে মনে হইতেছে আস্তে আস্তে কিছুদিন পর বিলুপ্ত হয়ে যাবে। আরে এই তিলে খাজা একসময় মানুষ কিনা খাইতো, আর এই তিলে খাজা বিক্রি করে এত বড় তেল কোম্পানি আবার। আচ্ছা ডিজেল, তুই বেতন করতে পারো কেন? স্যার ৮৭৫০ টাকা। এই যে ৮৭৫০ টাকা মাসে, আর আমার প্রতিদিন খরচ এই কয়েক লক্ষ টাকা, তোমার খারাপ লাগে না? প্রথম দিকে স্যার খারাপ লাগতো, কিন্তু এখন হয়েছে কি স্যার, মানে আমি বুঝে গেছি যে আমার বেতনটা আসলে বাড়বে না, ওই জায়গায় থেকে যাবে। হয়তো আমার প্রমোশন হবে, আমার পোস্ট পদবি বাড়বে, কিন্তু বেতন ওই জায়গায় থেকে যাবে। একটু জন্য মানে বুকে পাথর চাপা দিয়া মেনে নিছি। আজকে হাটে যে অনেক কিছু দেখবো, এমন ভাবে দেখবো যাতে ওদের দুঃখ বেদনা বুঝবার চেষ্টা করে। আচ্ছা ডিজেল, একটা কথা, এই যে রাস্তায় যেতে যেতে অনেক মুরব্বী কিন্তু দেখছি, দেখছো তুমি? হ্যাঁ স্যার, রাস্তাঘাটে অনেক বয়স্ক লোকজন ঘুরে বেড়াইতেছে, মনে হয় এখন থাকার জায়গাটা নাই। ড্রাইভার একটু পায়ে দাঁড়া করবো তো, আমরা একটু নামবো, দেখতে খুব ভালো লাগছে। জি স্যার। স্যার আসেন স্যার, তুমি এখানে থাকো। জি স্যার আসেন। স্যার মানে হঠাৎ করে গাড়ি থেকে নেমে গেল স্যার? বলুন, এইসব দেখিনি কতদিন, দেখার খুব ইচ্ছা। বাহ স্যার, কি সুন্দর শহর। জি স্যার। চারিদিকে তাকাও। না স্যার, এই সকালবেলা মনে করেন যে নিঃশ্বাস নিতে কিন্তু খুব ভালো লাগে, মানে দম আটকায় আসে না, খুব ফ্রেশ বাতাস। ডিজেল, তুমি আমার খুব আপন মানুষ। এই যে সারা রাত আমরা একসঙ্গে থাকলাম, এই যে থাকলাম বলে কিন্তু আজকে সকালটা দেখতে পেলাম। জি স্যার। এই সকালটা তোমার কেমন লাগছে? স্যার খুবই ভালো লাগতেছে স্যার। আর আমি তো প্রতিদিন এই সকাল দেখি স্যার, ভোরবেলা উঠা ওই পেট্রোল পাম্পে যাইতে হয়, আমার এই সকাল দেখে অভ্যস্ত স্যার। ডিজেল, এই সকাল দেখলে আমার মনটা ভরে যায়, মানুষ দেখা যায়। এই যে আস্তে আস্তে কত মানুষকে দেখলাম,
বিশেষ করে বৃদ্ধ মানুষ দেখার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। কেন স্যার? তুই বুঝতে পারো না ডিজেল, এই যে বৃদ্ধ মানুষ এরা যে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, এদের নিশ্চয়তা কে দেবে? এই বৃদ্ধ মানুষরা কোথায় যাবে, কি খাবে, রাতে কোথায় ঘুমাবে? দেখো সারা রাত হতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ দেখবার নাই। ডিজেল, আমি কি চাই জানো? এই বৃদ্ধ মানুষদেরকে আর রাস্তায় রাখবো না। কোন কি স্যার, সব বৃদ্ধ মানুষদের গুম করে দেবেন নাকি? ও ডিজেল, তুমি আমাকে আহত করলে। আমি বৃদ্ধ মানুষদেরকে গুম করব, খুন করব? ছি 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 ডিজেল, তুমি আমার হৃদয় সম্পর্কে জানলা না। আমি তোমাকে বলছি এক আর তুমি বুঝছো এক। না স্যার, ওই যে সারা রাত একটু ইয়ের মধ্যে ছিলাম তো স্যার, এই জন্য ব্রেনটা ঠিক মতো কাজ করতেছে না। নো নো নো, তুমি আমাকে এইভাবে নিষ্ঠুর নির্দয় সীমার বানিয়ে ফেলো না। মনে রাখো, এই বৃদ্ধতার প্রতি আমার যে ভালো লাগা তৈরি হয়েছে, এই বৃদ্ধতার জন্য আমি স্বপ্ন দেখছি একটা আশ্রম বানাবো। বলেন কি স্যার? ওই যে বৃদ্ধাশ্রম? নো, আমার এই আশ্রমের আগে বৃদ্ধ আশ্রম থাকবে না, লেখা থাকবে তিলের খাজা আশ্রম। ও স্যার, মানে এই যে তিলের খাজার কথাটা যে বললেন, আমার কাছে খুব ভালো লাগছে স্যার। মানে আপনি আপনার জীবন থেকে তিলের খাজাটা কোনোভাবে ফালাইতে চাইতেছেন না, সব জায়গায় তিলের খাজাটা রাখতেছেন স্যার। তিলের খাজা হচ্ছে আমার বাপ দাদার ব্যবসা, তিলের খাজা হচ্ছে আমার হৃদয়ে, একে কেন ফেলে দেব? জি স্যার। আরেকটা কথা বলি তোমাকে। জি স্যার। এই যে আশ্রম, এই আশ্রমকে আমি হোমল্যান্ড বানাবো। কেউ মনে করতে পারবে না সে একটা বৃদ্ধ আশ্রমে আছে, সে মনে করবে তার নিজের বাড়িতে আছে, নিজের মতো করে আছে। ও স্যার, আপনি আমারে বিরাট একটা চিন্তা থেকে দূর করলেন স্যার। মানে ব্যাপারটা হয়েছে কি স্যার, মানে আমিও তো বুড়ো হয়ে যেতেছি, মানে আমার বউ তো বুড়ো হয়ে যেতেছি। ঢাকা শহরে তো আমাকে থাকার মতো তেমন কিছু নাই, মানে সয় সম্পত্তির কিছু নাই। আমি বুড়ো যে হয়ে যেতেছি, এরপর আমরা কই যাবো? এই আজকে যখন আপনি বললেন আপনি একটা হোমল্যান্ড করতেছেন, সেখানে সব বৃদ্ধরা থাকবে, এটা শুনে আমার কি যে খুশি লাগতেছে। বুড়ো হওয়ার সাথে সাথে আমি আর আমার বউ সেখানে গিয়ে উপস্থিত হবো স্যার। তুমি তো সম্রাট শাহজাহানকে হার মানালে। তুমি এই বয়সে তোমার বউকে নিয়ে তুমি আশ্রমে থাকতে চাও? রিয়েলি এবারে গুড পারসন। যে সময় স্বামী লাঠি দিয়ে তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিচ্ছে, সেই সময় তুমি বলছো তোমার বউকে নিয়ে আজীবন তুমি আশ্রমে থাকতে চাও। বাহ বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। স্যার কিছু মনে না করলে একটা কথা বলি স্যার। বলো। ওই যে স্যার, ছোটবেলায় একটা ছবি দেখছিলাম, সেই ছবিতে মানে নায়ক নায়িকা ওই সারাক্ষণ হোটেলের গান শুনে অভ্যস্ত, আবার মনে করো যে পাশে ওই চামড়ার ফ্যাক্টরি, চামড়া শুনে অভ্যস্ত। পরে এরা দুজন একটা কাজে ঢাকার বাইরে দুইজন দুই জায়গায় গেছে, তো গিয়া তারা তো আর ঘুমাইতে পারে না। একজন চামড়ার গন্ধ শুনতেইব, আরেকজন গান শুনতেইব। পরে করে কি, ওই হোটেলের যে একজন ম্যানেজারের নায়িকা লোকটা তার যে গান শোনায়, সে গান গায়, ওইটা শুনে তার ঘুম আসে। সেরকম আমারও হয়েছে কি স্যার, আমারও বোর সাথে সবসময় লাইগা থাকে, কিন্তু ওই লাইগা থাকতে থাকতে মানে এই যে ঝগড়া শুনতে শুনতে এই ঝগড়াটাও আমার কাছে খুব বদল লাগে স্যার। এইটা স্যার আমি থাকতে পারি না স্যার। দেখো, আমার এই সমস্ত কথা শুনে মনে হচ্ছে আমরা যে সকালবেলায় বের হয়েছি, এই জন্যই তো ফ্রেমের একটা স্বর্গ হয়েছে। স্যার উনি তো যাযাবর, ওনার ঠিকানা থাকবো কই থেকে? ওনার ঠিকানা নাই, আমাদের তো ঠিকানা আছে। ও বুঝছি, 2 প্যাকেটে 5 টাকা কম দিতে হবে। নেন 5 টাকা কম দেন। এই লোকটাকে আমি যতবার দেখতেছি মায়া পড়ে গেছি, এই মায়া ছেড়ে তবে যাইতে পারতেছি না। আরে দুষ, একটা মানুষ 34 বছর আগে মরে ভূত হয়ে গেছে, তার চেহারার সাথে আমার মিল। এই সমস্ত গাঁজা ঘুরি গজা বাদ দাও। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।